একজন এমবিএ আর অন্যজন পড়ছিলেন আইন পেশায়। 2006 সালে তাদের পরিচয় হয় অক্সফোর্ডে। এরপর 10 মাস পেরিয়ে 2007 সালের সেপ্টেম্বরে প্রেম থেকে পরিণয়। বলছি ববি হাজ্জাজ এবং রাশনা ইমামের কথা। আজকে আমাদের ঈদের বিশেষ আয়োজনে অতিথি হয়ে এসেছেন এই দম্পতি। আর পুরোটা সময় আপনাদের সঙ্গে থাকবো আমি সুমনা সেনী। ঈদের শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? ভালোই আছি। আসসালামু আলাইকুম। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালো আছি। জনসাধারণের ঈদ কিন্তু আমরা জানি যে জনসাধারণ কিভাবে ঈদ করে, কিন্তু আপনারা যারা রাজনীতিবিদ বা ব্যস্ত থাকেন তাদের ঈদ আসলে কেমন কাটে? প্রথমে আপনাকে ঈদ মুবারক এবং আপনার শ্রোতা সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। তাদের একটা প্রচেষ্টা থাকে পরিবারের সাথে যতখানি সময় কাটাতে পারি, আর অবভিয়াসলি যেহেতু রাজনৈতিক অঙ্গনে আছি, রাজনৈতিক অঙ্গনে থাকার একটা সাইড হলো যে অনেকের সাথে সম্পৃক্ততা। সেটা আপনি জনগণ বলেন, নেতাকর্মী বলেন বা সহযোদ্ধারা বলেন, অনেকের সাথে সম্পৃক্ততা। তো ঈদটা যেহেতু একটা স্পেশাল উৎসবের দিন, সেই সম্পৃক্ততাটা থাকার কারণে অনেকে এই উৎসবের সময়ও একটা দেখা সাক্ষাৎ বা একসাথে উৎসবমুখর হওয়ার ইচ্ছাটা পোষণ করেন। কারণ আবার ওই বাচ্চাদের ছুটি বা ওনার ব্যস্ততা আছে, অনেক সময় আমরা ঈদ দেশের বাইরে করি, কারণ ওই যে খুব অল্প একটা ছুটিই পাওয়া যায়, ঈদ দেশের বাইরে করি। আর ঈদ যখন দেশে করি তখন ওই দিনের বড় একটা অংশ থাকে ওই যে সহযোদ্ধা, নেতা কর্মী বা যেটাই বলেন তাদের সবার সাথে একটু সময় কাটানো, তারপর সন্ধ্যার পর থেকে পরিবারের সাথে সময় কাটানো, এটা থাকে। আর ওনারটা তো উনি আর ভালো করে বলতে পারবেন না। আই থিঙ্ক মোটামুটি প্রত্যেকটা ঈদেই আমরা ম্যানেজ করতে পেরেছি যে একসাথে বাচ্চাদের সাথে, শুধু বাচ্চাদের সাথে না, বাবা মাদের সাথেও ঈদটা কাটানো, ভাই বোনদের সাথেও ঈদটা কাটানো। সো উনি তো ওনার লোকজনের সাথে কাটায়, কিন্তু তারপরে চেষ্টা করি আমরা লাঞ্চটা আমার বাবা মার সাথে, আমার ভাই বোনদের সাথে করি। তারপরে ডিনারটা গিয়ে আমার শ্বশুর শাশুড়ি, ননদ, আমার দেবর, ননাস, ওনাদের সাথে করি। তো দুবেলা এভাবে মোটামুটি ভাগ করে নিই। আর ওনার যা কাজ আছে ওটা তো চলতেই থাকে। আমি চেষ্টা করি ঈদের দিন যাতে আমাকে কাজের কোনো কল আমি রিসিভ চেষ্টা করি না করার জন্য। বাট তারপরেও কোনো আইনি সমস্যা তো ক্লায়েন্টদের বলে কয়ে আসে না, যখন আসে ধরতে হয়। সো এভাবেই ম্যানেজ করি এবং মোটামুটি সক্ষম হয়েছি সোফার। এখনকার ঈদ আর আগের ঈদ, ছোটবেলার বলুন যে ছেলেবেলা, শৈশব, ঈদ কি পার্থক্য দেখেন? কোনো কিছু মিস করেন কিনা? হ্যাঁ, এখন দায়িত্ববোধটা তো তখন ছিল না। তখন তো বরঞ্চ বাবা মার উপর আমাদের দায়িত্ব ছিল। সো অনেক কেয়ারফ্রি হতো ওই ঈদগুলো। মানে আমাদের ফোকাসটাই থাকতো খাবার দাবার, কাজিনসদের সাথে হইচই করার, খালাতো বোনরা আসছে, খালাতো ভাইরা আসছে, এটা নিয়েই একদম মেতে থাকতাম। এর বাইরে আর কিছু চিন্তা করতে হতো না। কিন্তু এখন তো অনেক দায়িত্ব চলে এসেছে আমাদের দুজনের উপরে অনেকভাবে। মানে শুধু কাজের ক্ষেত্রে না, বাচ্চাদের ক্ষেত্রেও তাদের একটা এক্সপেকটেশন থাকে, ঈদে এটা করবো, ওটা করবো, আইসক্রিম খেতে যাব, মাঝে আবার বান্ধবীদের সাথে একটু সময় স্পেন্ড করব। তো এগুলো সবও ম্যানেজ করতে হয়। বাবা মার সাথেও সময় কাটাতে হয়, শ্বশুর শাশুড়ির সাথেও সময় কাটাতে হয়। সো এই সব মিলে হয়তো কমপ্লিকেশনটা একটু বেড়ে গেছে, কিন্তু আমার বেশ ভালোই লাগে। মিস করি ওই কেয়ারফ্রি জিনিসটা, যেটা আগে কেয়ারফ্রি ছিলাম, এখন নয়। ভাইয়ার ক্ষেত্রে আমাদের ছোটবেলায় ছিল না আপনার কম্পিটিশন, কাজিনদের ভিতরে কে কত সালামি তুলতে পারবে। এখন তো সালামি দিতে দিতে দিন চলে যায়। স্কুলে আপনি অনেকটা প্রতিবাদী টাইপের ছিলেন, সেই সময়কার একটু যদি গল্প বলতেন। প্রতিবাদী মানে কি, এটা আমি শুনেছি। আমি নিজেকে যে প্রতিবাদী ভাবতাম তা না, বাট আমার যদি মনে হতো কোনো অন্যায় হচ্ছে, আমি ওটা নিয়ে তখনই মানে কথা বলতাম, বা ইউজ টু রেজ এ ভয়েস। তো এটা নিয়ে টিচাররাও জানতো যে ও আচ্ছা, আমি ক্লাসের মাঝে হঠাৎ করে দাঁড়িয়ে গেছি যে অমুক মেয়ে অন্য আরেকটা মেয়ের মায়ের নামে এই কথা বলেছে, মা বাবার নামে কেন কেউ কথা বলবে। আমার এখনো মনে আছে, এটা ছিল ক্লাস 3-তে। আচ্ছা, আমার মনে হচ্ছে যে কারো মা বাপ নিয়ে কেউ কথা কেন তুলবে। সো তখন মানে এই টাইপের ছোট ছোট অনেকগুলো ঘটনা ছিল। তো আমার মনে আছে ক্লাস 4-এ একটা মেয়ে আমাকে বলেছিল, আই থিঙ্ক ইউ গোয়িং টু মেক এ ভেরি গুড লয়ার, তুমি খুব ভালো আইনজীবী হবে। আমি বললাম কেন? বলি না, তুমি তো তর্ক করতে খুব পছন্দ করো। আমার কাছে জিনিসটা ঠিক তর্ক মনে হয়নি। উনি ভিন্ন মত পোষণ করবেন যে আমি তর্ক করতে পছন্দ করি। আমি পড়েছিলাম এক জায়গায় যে ফার্স্ট ডেট আপনারা যখন যান তখন কিন্তু আপনাদের যখন কথোপকথন হয় অনেকক্ষণ ভাবে আইন পেশা নিয়ে কথা বলেছেন, আর একটা পর্যায়ে উনি বলেছেন যে উনি রাজনীতিতে আসতে চান। সেটি কারণ কিনা ভাইয়া আপনার রাজনীতিতে আসা? কারণ তখন আপনি যে ফার্স্ট ডেটের কথা বলেন, ওদিন অ্যাকচুয়ালি এটা হয়েছে, কিন্তু তার আগেও
মানে ওনার সাথে প্রথম দিনই তো আর আমরা ডেটে যাইনি। আচ্ছা। So একটা 2-1 মাসের পরিচয়ের পর আসলে আমাদের একে অপরকে অনেক পছন্দ হয়েছে, তারপর আমরা সর্ট অফ এই যে ডেটিং যেটা বলেন এই প্রসেসটা শুরু করি। তো যখন জাস্ট বেসিক পরিচয় এবং কথাবার্তা বা আলোচনা, তখন উনি অনেকবার পরিষ্কার করেছেন যে ওনার অটোমেটিক মানে নেক্সট ন্যাচারাল স্টেপ আইনের পর হলো রাজনীতি। এখানে একটু ব্যাখ্যা দেওয়া প্রয়োজন আমার মনে হয়, কারণ এটা অনেকেই ভুল ভাবতে পারে। আমার যেটা প্রথম থেকে ইচ্ছে ছিল, যে তখন তো একেবারে ছোট ছিলাম না, আমার বয়সে তখন প্রায় 27, উনি তখন অলরেডি প্র্যাকটিসিং বয়। 27-এর কাছে 2.5 বছর ধরে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে তারপরে গেছি বিসিএলটা করতে। তো আমি এমন মানে আইন পেশা চুজ করার পেছনে কারণটা ছিল যাতে একটা ইম্প্যাক্টফুল কাজ করার সুযোগ থাকে। সো আমার তখন মনে হয়েছিল যে আইনের পরে যদি আমি রাজনীতিতে যাই তাহলে বড় ধরনের ইম্প্যাক্ট ফেলার সুযোগ থাকে রাজনীতিতে। সেভাবে আমি বলেছি যে আইনের পরে আমি রাজনীতিতে যাব, এন্ড প্রায় 1 ঘন্টা বলেছি মনে হয় এই কথা। উনি চুপচাপ করে শুনছিলেন, উনি মনে হয় লেখক হতে যাচ্ছিলেন। 2006 সালে যখন আপনাদের দেখা হলো, সেই সময়কার একটু গল্পটা শুনতে চাই। অক্সফোর্ডে যখন ওই গ্র্যাজুয়েট স্টুডেন্ট হিসেবে গেছি তখনই ওখানে আমাদের পরিচয়, এবং পরিচিতদের মাধ্যমে মানে কি উনিও নতুন গেছেন, আমিও নতুন গেছি। সো নতুন নতুন ওনার ওই আইনের ছাত্রদের সাথে পরিচয় আরো বেশি হয়েছেন, আমার ওই ম্যানেজমেন্টের যারা ছাত্রছাত্রী ছিলেন তাদের সাথে পরিচয় বেশি হয়েছে। কিন্তু ওনাদের ভেতরে আবার মানে সেটা ওই প্রথম কয়েকদিনে তো সবার ভেতরেই দেখাশোনা কথাবার্তা হয়। সো ওই পরিচয়ের ভেতরে আর কি আমাদের পরিচয়টা হয়। সো এটা উনি হয়তো আরো চাঞ্চল্যকর কিছু গল্প বলতে পারবেন, হয়তো ওনার চেহারা দেখে মনে হচ্ছে বলতে চান। না, আমি শুনছিলাম একটু চুপ করে, উনি এত বোরিং ভাবে ঘটনাটা বলছে, এত বোরিংও ছিল না হয়তো ঘটনাটা। বলেন। বেসিক্যালি অক্সফোর্ডের এক প্রান্তে হচ্ছে বিজনেস স্কুল যেখানে উনি এমবিএ করছিলেন, এবং আরেক প্রান্তে ছিল আমাদের ল স্কুল যেখানে বিসিএল করছিলাম। তো ওনার বিজনেস স্কুলের ওনার ক্লাসেরই একজন ছিল যে আমাদের কমন ফ্রেন্ড ছিল। সো তার মাধ্যমে আমাদের প্রায় মাঝামাঝি একটা জায়গায় পরিচয় হয়। সে এভাবে পরিচয় করালো, ও বাই দ্য ওয়ে বাংলাদেশ থেকে তো আরেকজন আছে আমার সাথে এমবিএ করছে, এরকম ববি হাজাজ। তো আমার সাথে পরিচয় করালো। তারপরে একটা দুটো কথাই বের হলো, সেও মেপল লিফ থেকে, আমিও মেপল লিফ থেকে, কখনো দেখা হয়নি। আর আমাদের দুজনেরই তখন ছিল যে মানে এত দূরে এসেছি, আবারও তো বাংলাদেশি কারোর সাথে মেশার জন্য না, আমরা মোটামুটি অ্যাভয়েডই করেছি একজন আরেকজনকে। ও আচ্ছা হাই হাই বলে দুজন দুই দিকে চলে গেছি ইনিশিয়ালি। আর ইনিশিয়াল ধারণাগুলো তো ইন্টারেস্টিং। উনি বলবে যে ওনার কি ধারণা ছিল আমার ওপরে। আমার ওনাকে দেখে মনে হয়েছে বয়স্ক লোক হবেন, হয়তো কয়েক বাচ্চার বাপ হবেন, বিবাহিত হবেন, বোরিং টাইপের। মানে এমনটা কেন মনে হয়েছে আপনার? মনে হওয়ার কারণটা ছিল প্রাইমারিলি ওনার পোশাক, প্রাইমারিলি। আর সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট টাউনে সবাই টি শার্ট পরা, জিন্স পরা, উনি পুরো সুটেড বুটেড থাকতেন তখনও। একটা ছাতা নিয়ে ঘুরে বেড়াতেন সবসময়, কারণ বৃষ্টি হতো ঘন ঘন। সো কারণ আছে যুক্তিসঙ্গত, বাট স্টুডেন্ট কারো হাতে ওভাবে ছাতা থাকতো না। তো স্যুট বুট পরা, ফর্মাল ছিল একদম। আচ্ছা। তো ওখান থেকে আমার মনে হয়েছে আচ্ছা আমার থেকে হয়তো বয়সে অনেক বড় হবে, কারণ ওখানে অনেক ম্যাচিওর স্টুডেন্টস ছিল যারা বউ বাচ্চা নিয়ে এসেছে। তো এরকম একটা ধারণা আমার ছিল প্রথমে। ওনার আমার সম্পর্কে কি ধারণা ছিল তো উনিই জানেন। এরকম ধারণা থাকা ভালো তো, ঠিক না? মানে দেখেন উনিই বলছে কিন্তু যে মানে দেখে মনে হচ্ছে একজন ভদ্রলোক। তো এটা তো আমি তো এটাকে খুব পজিটিভলি ইতিবাচক ভাবে নেই যে একজন ভদ্রলোক। যখন আপনার ওনাকে ভালো লাগলো আপনি কি করেছিলেন? যে সত্যি কথা বলি, আমার যখন ওনাকে খুব ভালো লাগলো আমি ওনাকে স্ট্রেট ফোন দিলাম যে আপনি কি করছেন, আমি এই জায়গায় আসছি, আপনি যত তাড়াতাড়ি আসেন। কথা ইংরেজিতে হয়েছে, আমার মাথায় আপনি ছিল, এটা বুঝে না। প্রথম একবার দুবার বসাতে আমাদের এই উপলব্ধিটা এসেছিল যে আমাদের অনেক মিল আছে, এবং এই মিলের সাথে সাথে অবভিয়াসলি অ্যাট্রাকশনটাও খুব শক্ত ছিল। আমি এগেন মানে লাইক আমার শি চোজ মি তার জন্য বলছি না, বাট উনি অত্যন্ত সুদর্শন একজন ব্যক্তি এবং ব্যক্তিত্ব। তো এটা নিয়ে কথা না বললেও সো ওখান থেকে উই জাস্ট হিট ইট অফ। 2-1 দিন আগে একটা ঘটনা ঘটেছিল, ওনার এক কাছের বন্ধু বান্ধবী একটু অসুস্থ হয়ে পড়েছিলেন, এবং সেখানে হয়তো আমি একটু এক্সট্রা সহযোগিতা করতে চেষ্টা করেছিলাম। তো আমি তো ওনাকে ফোন দিয়ে বললাম যে আমি এখানে যাচ্ছি, আপনি তাড়াতাড়ি আসেন। তো উনি বললেন না আমার একটু সময় লাগবে। কতক্ষণ লাগবে? এই তো 20 মিনিট। এইসব ওয়াকিং ডিস্টেন্স, মানে ওনার ডর্মের কাছেই একটা সুন্দর কফির দোকানে, বুক স্টল প্লাস কফির দোকানে আমি বসে, তো ওনাকে বলেছি আসেন। তো 20 মিনিট গেল, 40 মিনিট গেল, 60 মিনিট গেল, 120 মিনিট গেল। হ্যাঁ, তারপর 120 মিনিট পেরিয়ে মানে অলমোস্ট 2.5 ঘন্টা পর উনি আসলেন। তারপরে যে ওই যে ফার্স্ট ডেটের কথা বলছিলেন, অনেকক্ষণ গল্প, তারপর হলো ফার্স্ট ডেট। সো আমার কিছু না, আমার ফ্রেন্ড অসুস্থ ছিলেন, সো ওটা একটা কারণ ছিল।
আরেকটা কারণ ছিল ওই অসুস্থতার কারণে আগের রাতে ঘুমাতে পারিনি। সো সবকিছু মিলিয়ে প্লাস আমার তাকেও বেশ পছন্দ হচ্ছিল তখন, তো একটু সাজুগুজু করেও যাব। তো সব মিলিয়ে সময় একটু পার হয়ে গেছে, একটু সময় লেগেছে। তারপরে 2007 সেপ্টেম্বরে বাংলাদেশে এসে বিয়ে। প্রথম প্রেম ভাইয়া আপনার কাছ থেকে জানতে চাই, কখন কবে? মানে এটা খুব ডিফিকাল্ট প্রশ্ন, বুঝেছেন? কারণ প্রথম প্রেম হিসেবে যদি আপনি বলেন তাহলে একটা বয়স, মানে যত বয়স বাড়তে থাকে তত প্রেমের ডেফিনেশন মাথায় চেঞ্জ হতে থাকে। তবে প্রথম কাউকে বলেছি তোমাকে ভালোবাসি বা প্রেম করি, এইটা হলো when I think I was আমার বোধহয় 3 বছর, 2.5 থেকে 3 বছর বয়স, নতুন নতুন কথা বলতে পারি তখন। তো আমার বোনের একজন টিউটর ছিলেন, উনিও স্টুডেন্ট ছিলেন, ইয়াং স্টুডেন্ট ছিলেন, বাট তো আমি মার নতুন একটা শাড়ি বের করে নিয়ে ওনাকে দিয়ে বলেছি আমি তোমাকে বিয়ে করব। So this was স্ট্রেট বিয়েতে চলে গেছে। But এর পরের ঘটনা যদ্দূর শুনে যে উনি আমাকে কোলে নিয়ে অনেক আদর করেছিলেন। ভাবির ক্ষেত্রে প্রেম ইন্টারেস্টিং কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি না, মানে আমার ওরকম কোনো ফ্যাসিনেশন ছিল না। আমি তো বেশ লেট পর্যন্ত টম বয়স ছিলাম। আচ্ছা, একটু ঝগড়াঝাটি করতাম, দৌড়াদৌড়ি করতাম, লাফালাফি করতাম বেশ লেট পর্যন্ত। সো তারপরে গিয়ে একে ওকে মাঝে সাঝে পছন্দ হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে প্রেম না, ও সেই ক্ষেত্রে তো আমি ওদিকেই তাকাবো। মানে সত্যিকার অর্থে স্পেশালি ওনার সাথে দেখা হবার পরে আমার আরো বেশি এই উপলব্ধিটা হয়েছে যে আমার এর আগে কখনো প্রেম হয়নি। আচ্ছা, আপনাদের কিছু ছবি আছে আমাদের কাছে, আমাদের কালেকশন করেছি আমরা, সেইগুলি একটু দেখে নিতে চাই। চলুন আমরা দেখে আসি। যেই ছবিগুলো দেখলাম, একটু জানতে চাই যে আপনাদের বাসার কোন কর্নারটা আপনাদের খুবই পছন্দের এবং আপনারা একান্তে সেই জায়গাটাতে সময় কাটান? প্রত্যেকদিন অল্প একটু সময় হলেও আমরা দুজন তো বসে গল্প করবই, বা সাথে যখনই মানে মনে করেন বাচ্চারা থাকে তাহলে বাচ্চাদেরকে নিয়ে গল্প করবো, এটা আমরা করি। আমার ছোট একটা লাইব্রেরি আছে, তো লাইব্রেরিতে, আবার এই লাইব্রেরিতে আর কি মনে করেন সবার সিট অ্যাসাইন্ড আছে। সো মানে আপনি ওই ছবি দেখলে দেখবেন একটা লেজি বয় আছে, ওটা হলো ওনার। হ্যাঁ, যেটা ওয়ার্কিং চেয়ার, কারণ আমার লাইব্রেরি, আমার ওয়ার্ক স্টেশন, ওয়ার্কিং চেয়ার আমার। একটা আপনার বিন ব্যাগ আছে, ওটা হলো আমার ছোট মেয়ের। আর বাকি যে দুটো চেয়ার আছে এর মধ্যে একটা চুজ করা আবার বড় মেয়ে। সো এইভাবে করে সবচেয়ে বেশি গল্প আমাদের ওই লাইব্রেরিতে বসে হয়। সেক্ষেত্রে একটু জানতে চাই, আপনারা অনেক ব্যস্ত থাকেন দুজন, দুই প্রফেশনে, বাচ্চাদের কিভাবে সময় দেওয়া হয়? ভাইয়ার কাছে প্রথমে শুনি। আমি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা চেষ্টা করি যে সকালবেলা বাচ্চারা যখন স্কুলে যাওয়ার জন্য তৈরি হয় তখন বেশিরভাগ দিন চেষ্টা করি, ইফ নট এভরিডে, প্রত্যেকদিন হয়তো পারি না, বাট ওই সময়টা অল্প একটু সময় তাদের সাথে কাটাতে। কারণ আমার অনেক সময় যেটা হয় কি যে রাতে এত দেরিতে আসি যে স্কুল ডেতে ওনারা স্কুলের মানে জন্য ঘুমিয়ে পড়েন, সকালে স্কুল আছে বলে ঘুমিয়ে পড়ছে, রাতে আমার সাথে দেখা হয় না, তার জন্য সকালে ওই দেখাটা হয়। আর কোনো কারণে যদি ওটা মিস হয় আর আমি যদি একটু তাড়াতাড়ি বাসায় আসতে পারি, মানে সন্ধ্যা বা আর্লি ইভিনিং এর মধ্যে আসতে পারি, মানে বেশি লেট না করে, তাহলে তাদের সাথে সময় কাটাই। উইকেন্ডে উই মেক ইট আ পয়েন্ট, যদিও মানে আমার তো আসলে শুক্র শনিবার কিছু নাই মানে রাজনীতিতে, বাট তবুও যেটা হয় যে ওই যে সেট আওয়ার্স হতে হয় না, আর বাচ্চারা সকালবেলা থাকে, মানে এমন না যে 7টার সময় বাসা থেকে বেরিয়ে গেছে। সো সকালে বাচ্চাদের সাথে অনেক সময় কাটিয়ে হয়। আমরা বেশিরভাগ সময় চেষ্টা করি দুজন একসাথে কাটাতে, বাট দুজন একসাথে যখন নাও পারি উনি ওনার মতো করে কাটাতে থাকেন, আমি আমার মতো করে কাটাতে থাকি। আমি সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাই যে বাচ্চাদেরকে দেওয়ার ক্ষেত্রে কোয়ালিটি টাইম নাকি কোয়ান্টিটি টাইম? No, any day quality time is much more important. আপনি কত কোয়ান্টিটিতে সময় স্পেন্ড করছেন, দেখা যাবে অনেকে ঘরের বাইরে কাজ করছেন না, কিন্তু খুব একটা কোয়ালিটি টাইমও বাচ্চাদেরকে দিচ্ছেন না, বা বাসায় থেকে বাসারই কাজ করছেন কিন্তু বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করছেন না। সো ও ধরনের কোয়ান্টিটি টাইম দিয়েও কোনো লাভ নেই। সো স্পেশালি যারা ওয়ার্কিং উইমেন অ্যান্ড ওয়ার্কিং মেন, আই থিঙ্ক কোয়ালিটি টাইমটা ইজ মাচ মোর ইম্পর্টেন্ট, যে কিভাবে সময়টা স্পেন্ড করছেন। লন্ডনে যে জায়গায় ছিলেন এবং যে জব করতেন, যে পজিশনে ছিলেন, অনেক লোভনীয় ছিল, সেটা অনেকেই আসলে পায় না চেয়েও। সেখান থেকে সব ছেড়ে বাংলাদেশে কেন এলেন? মানে আমরা দুজনই ফ্যামিলি ওরিয়েন্টেড ছিলাম, আমাদের দুজনের ফ্যামিলি বাংলাদেশে ছিল।
সো আমার যেটা ইচ্ছে ছিল, এবং আই থিঙ্ক ওনারও কিছু দূর, যে আমরা লন্ডনে কিছুদিন অভিজ্ঞতা অর্জন করব, ভালো জায়গায় কাজ করব, তারপরে ইভেন্চুয়ালি আমরা বাংলাদেশে ফেরত আসবো। বাংলাদেশে আইন পেশায় কাজ করার এগেন মানে ওটাই ছিল আমার আলটিমেট ইচ্ছে। লক্ষ্য এক, এই যে ইম্প্যাক্টফুল কাজ করা, যেটা ভাইয়ার ক্ষেত্রেও আপনার ক্ষেত্রেও, কোন সফলতার জন্য গর্ব হয়? আমি যেভাবে দেখি এবং আমরা চেষ্টা করি আমাদের বাচ্চাদের ওইভাবে দেখাতে, যে আপনি সফলতা কাউন্ট করবেন জীবনের শেষে যে, বা আপনার জীবন শেষ হয়ে যাওয়ার পর যাদেরকে রেখে গেলেন তারা কাউন্ট করবে আপনার সফলতা, বা তারা দে উইল সেলিব্রেট ইউর সাকসেসেস। সো আমাদের সফলতা কাউন্ট করার জায়গায় অ্যাটলিস্ট আমি মনে করি আমরা আসিনি। আমরা অনেক কাজ করেছি, সে কাজের অনেক প্রতিফলনও দেখেছি বা দেখছি। সফলতা এখনো পেয়েছি এটা বলাটা ভুল হবে। যত কাজ করছি সেই কাজের সাথে আমরা হয়তো আরো বেটার কাজ করার জায়গায় পৌঁছতে পারছি। সো উনি গত 20 বছর আইন পেশায় আছেন, তার ভিতরে গত 15 বছর বাংলাদেশে যখন, বা 16 বছর বাংলাদেশে প্র্যাকটিসের মাধ্যমে স্বনামধন্য নামগুলোর মধ্যে নিজের নামে ওই তালিকার ভিতরে নিজের নাম অনেকগুলো করেছেন। হ্যাঁ হ্যাঁ, আজকে বাংলাদেশের জনগণ অনেক উপকৃত হয়েছে উনি কোর্টে কি কাজ করেছেন তার ভিত্তিতে। আপনার কাছে জানতে চাই যে কেমন বাংলাদেশ আসলে আপনি দেখতে চান? বাংলাদেশ কেমন জায়গায় দেখবার জন্য যে বাংলাদেশের জনগণ তাদের যেটা প্রাপ্য, তাদের যেটা চাওয়া সেটা যেন তারা সঠিকভাবে পায়। এবং আমি অত্যন্ত ভাগ্যবান মনে করি নিজেকে যে আমার পরিবারের সবাই আমার সাথে এই একই জিনিসের স্বপ্ন দেখেন। আমরা চাই আমাদের দেশটাকে একভাবে দেখতে, এবং সেই কারণে আমাদের দুজনেরই একসাথে দেশে ফিরে আসা, আমাদের পরিবার এখানে তৈরি করা, আমাদের বাচ্চাদের এখানে বড় করা। কারণ আমরা চাই সবচেয়ে সুন্দর দেশ বিশ্বে বাংলাদেশ হবে, এবং সেইখানে আমার সন্তানরা, সবার সন্তানরা সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে। এইরকম বাংলাদেশ চাই। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। খুব ভালো লাগলো আপনাদের সাথে আড্ডা দিয়ে গল্প করে, অনেকগুলি কথা জানলাম। আবারও আপনাদের ঈদ ভালো কাটুক এই কামনা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈদ মোবারক। ধন্যবাদ। রাজনীতির বাইরেও রাজনীতিবিদদের একটা জীবন থাকে, হাসি কান্না সুখ দুঃখ তাদের পরিবার থাকে। সেই বিষয়গুলোই আজকে আমরা জানতে চেষ্টা করেছি আমাদের অতিথিদের কাছ থেকে। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।